প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, গতকাল 13ই মার্চ ছিল ওয়ার্ল্ড কিডনি ডে। এই উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কিডনি রোগীদের রোজা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, প্রতিষ্ঠাতা সভাপতি, কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইউনিট। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আপনি ভালো আছেন? স্যার, গতকাল ছিল 13ই মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে। তো পৃথিবীর অন্যান্য দেশের মতো তো আমাদের দেশেও এই কিডনি ডেটা পালন করা হয় এবং জনসচেতনতার জন্য, এবং প্রতিটা ডের একটা করে প্রতিপাদ্য থাকে, এটা নিয়ে সারা বছর আসলে কাজ করা হয়। এই বছর কি কোনো প্রতিপাদ্য আছে বা থাকলে কি স্যার? 2000 প্রতিপাদ্য বিষয় হলো আপনার কিডনি কি সুস্থ, এই ধরনের প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, আপনি দ্রুত শনাক্তকরণ করুন এবং এর প্রতিরোধ করুন। এর অর্থ হচ্ছে আমরা সুস্থ আছি কিনা সেটা আমাদেরকে জানতে হবে। এখন এটা জানতে হলে আমাকে দেখতে হবে যে আমার কিডনিটা কী ধরনের কাজ করে। তো এই ধরনের 7টা প্রশ্ন করা যায় আর কি। আচ্ছা, যেমন আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, আপনার পরিবারে কেউ কি কিডনি রোগে ভুগছে কি না, আপনি কি স্থূলতায় ভুগছেন। এইরকম 7টা প্রশ্ন যদি না হয় তাহলে আপনার কিডনি রোগ নাই। আচ্ছা, আর যদি আপনার ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তচাপ থাকে এবং প্রস্রাবে যদি প্রদাহ থাকে বা প্রস্রাব পরীক্ষা করে যদি অ্যালবুমিন পাওয়া যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনি রোগ হয়ে গেছে। এখন কি পরিমাণে কতদূর পর্যন্ত এটা অগ্রসর হয়েছে সেটা ডিপেন্ড করবে আপনার সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা করে। আচ্ছা, কারণ আমরা জানি যে 85% ক্ষেত্রে রোগীরা কখনোই সিমটম হয় না রোগীদেরকে। কিডনি রোগের ক্ষেত্রে সিমটম বেরিয়ে আসে। হ্যাঁ, সিমটম হয় যখন তার 80 থেকে 85% কিডনি নষ্ট হয়ে যায়, ঠিক তখনই তার কিছু কিছু সিমটম হয়। যেমন তার বমি বমি ভাব হতে পারে, তার শরীরের রক্ত স্বল্পতা দেখা যেতে পারে, তার মাথা ধরতে পারে, মাথা ঘুরতে পারে, তার চলাফেরায় খুবই দুর্বলতা লাগতে পারে। এই সিমটম বমি হতে পারে। তো এগুলো যখনই হবে তখন বুঝতে পারবেন আপনি ক্রিয়েটিন করে দিয়ে সেটা প্রায় 7-8-এর উপরে চলে গেছে। আচ্ছা, এই সময় তখনই তাকে আমরা উপদেশ দিই, হয় আপনাকে ডায়ালিসিস করতে হবে অথবা কিডনি সংযোজন করতে হবে। সেই জন্য তারপরেই বলা আছে যে আপনি শনাক্তকরণ করার পরে আপনি ক্রিয়েটিন দেখে, সুতরাং আর্লিয়েস্ট স্টেজে যেহেতু এর কোনো সিমটম হয় না, আপনি যখনই ডায়াবেটিস পাবেন বা উচ্চ রক্তচাপ পাবেন তখনই আপনার প্রস্রাবটা পরীক্ষা করে দেখতে হবে সেখানে অ্যালবুমিন যায় কিনা, সুগার যায় কিনা, রক্ত যায় কিনা। তখন যদি আপনি ট্রিটমেন্ট করেন তখন তো কিডনি ফাংশন নর্মাল, তখন দেখবেন না যে ওই রোগটার প্রোগ্রেস করছে না। সে কিছুদিন ওষুধ খেলে বা কিছু নিয়মকানুন মেনে চললে, খাদ্যাভ্যাস মেনে চললে, প্রতিদিন 30 মিনিট করে হাঁটাহাঁটি করলে এবং দুশ্চিন্তা বাদ দিলে, সুন্দরভাবে ঘুমালে, দেখবেন যে তার কিডনি আর প্রোগ্রেস করছে না। এইটা আপনি 3 মাস বা 4 মাস পর পর আপনার ক্রিয়েটিনটা দেখতে থাকবেন। ইউরিনে প্রস্রাব যদি অ্যালবুমিন যায় সেটা নিরাময় করা ওষুধ রয়েছে, সেটা নিরাময় করবেন। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করবেন, ব্লাড প্রেশার থাকলে প্রেশার কন্ট্রোল করবেন, তাহলে আর কিডনি আর প্রোগ্রেস করবে না। আচ্ছা। জি স্যার, আমাকে বললেন অনেকগুলো ডিজিজের কথা, ডায়াবেটিস, প্রেশার এবং ওবেসিটিও বলেছেন যে এগুলো, এবং পরিবারে কারো কিডনি ডিজিজ আছে কিনা, এইগুলো থাকলে তখন চিন্তা করতে হবে। না থাকলে নেগেটিভ দিকে যাবে, অন্যরা ক্ষেত্রে আলাদা কথা। আমাকে একটু বলবেন স্যার, ডায়াবেটিসের সাথে কিডনি রোগের রিলেশনটা কি? আসলে ডায়াবেটিস সঙ্গে কিডনি রোগ এবং উচ্চ রক্তচাপের খুবই বেশি সরাসরি সম্পর্ক রয়েছে। যেমন যদি ডায়াবেটিস আমরা 2010 সালে যেগুলো স্ক্রিনিং করে বের করেছিলাম তখন এর সংখ্যা ছিল মাত্র 6 ভাগ। এখন আমার সেই ডায়াবেটিস 10 ভাগে হয়ে গেছে, অর্থাৎ ডায়াবেটিস বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক তেমনি উচ্চ রক্তচাপ ছিল 2010-এ 10%, এখন সেটা বেড়ে এই 2023-এ হলে 23%। ফলে এটাও বেড়ে যাচ্ছে। এই দুইটা রোগ পরস্পর বেড়ে যাওয়ার জন্য আপনার কিডনি রোগী সংখ্যা এখন দেখা যাচ্ছে সেই যখন 1 কোটি রোগী ছিল, এখন এটা প্রায় 3.5 কোটি হয়ে গিয়েছে।
তো এই যে উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কিডনি রোগও সরাসরি বেড়ে যাচ্ছে। যদি এগুলো কমানো যেত, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কমানো যেত, তাহলে কিন্তু কিডনি রোগের সংখ্যা আস্তে আস্তে কমে আসতো এবং মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারত। আচ্ছা, আর স্যার ওবেসিটি? আর ওবেসিটিটা আমরা দেখছি যে বাচ্চা বয়সে এখন যে ফাস্টফুড খাওয়ায়, মা বাবা মনে করে আমার ছেলের শরীর যদি ভালো হয় তাহলে সেটাই ওয়েট বেশি তত শরীর ভালো, সুস্থ। এই যে একটা ভুল ধারণা, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানি যে সুষম খাদ্য ব্যবহার করতে হবে, ছেলেদেরকে জোর করে খাওয়ার চিন্তা করা যাবে না, এবং তার বডি ওয়েটটা প্রতি বছর একবার করে মেপে দেখবে যে সে আইডিয়াল বডি ওয়েটের মধ্যে আছে কিনা এসব। তারপর তার যখন বয়স বেড়ে যাবে তাকেও দেখতে হবে যে তার বডি ওয়েটটা খুব ইম্পর্টেন্ট আর কি। আমরা যে বডি ওয়েটটা ক্যালকুলেট করে বলতে পারি যে তার কত ওজন হওয়া উচিত। এখন একটা 60 কেজি ওজন যদি 70 কেজি হয় তাহলে সেটাকে আমরা তো অবশ্যই অবসিটি বলবো। এখন এই অবসিটিটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি, তো আমাদের দেশে এত বেশি না, আমাদের হয়তো 16% থেকে 18% হতে পারে বা তারপর কমও হতে পারে আর কি। কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছে আমাদের ভিতরে। কিন্তু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপকে ঠেকানো যাচ্ছে না, কারণ একটা সমীক্ষায় দেখা গেছে যারা ডায়াবেটিসের ওষুধ খায় সেই ওষুধ খাওয়া অবস্থাতেই তাদের ডায়াবেটিসটার মাত্র 25% লোকের কন্ট্রোল থাকে। ঠিক উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও এই 30% নিচে কন্ট্রোল থাকে। তো এই যে কন্ট্রোল হয় না, এটার কারণেও কিন্তু তার প্রোগ্রেসিভলি কিডনি ড্যামেজটা হতে থাকে আর কি। আবার অনেকে আছে যে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেল, প্রেশার কন্ট্রোল হয়ে গেল, আমি এতদিন ধরে ওষুধ খাবো কিনা, সে তখন ওষুধ আবার অনেকে বন্ধ করে দেয়। এই যে ওষুধটা বন্ধ করে দেয় সেটা আবার মারাত্মক ক্ষতি হয়ে যায়। সুতরাং যত ডায়াবেটিস বাড়বে, যত উচ্চ রক্তচাপ বাড়বে, তেমন যেমন কিডনি ড্যামেজ হবে বেশি, ঠিক তেমনি আবার হার্টের রোগ হবে। কিডনি রোগ, হার্টের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ একটা সার্কেলের মধ্যে ঘুরে। কারণ যতই কিডনি ড্যামেজ হবে ততই হার্টের রোগ বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে। সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে, এই জন্য আমাদের মনে করি যে এই সাইকেলটাকে কিভাবে আমরা নির্মূল করব। সেই জন্য আমরা বাংলাদেশে যে 18,000 কমিউনিটি ক্লিনিক আছে, সেই কমিউনিটি ক্লিনিকে যে 6,000 রুগী প্রতিদিন আসে, তাদের প্রত্যেককে, যাদের বয়স 40 বছর, যেন আমরা ইউরিনটা টেস্ট করে, মাল্টিস্টিক্স দিয়ে ইউরিনটা টেস্ট করে দেখি। আচ্ছা, সেই ইউরিন টেস্ট করলে আমরা দেখতে পারবো তার প্রস্রাবে অ্যালবুমিন যায় কিনা, তার ব্লাড প্রেশারটা চেক করতে হবে, তার ব্লাড প্রেশার 120/80 আছে কিনা। যখন আমরা ব্লাড প্রেশার বলবো আমাদের জানতে হবে যে এটা 140/90 উপর হলে তাকে ব্লাড প্রেশার বলে। ঠিক তেমনি গ্লুকোমিটার দিয়ে দেখব যে তার ডায়াবেটিস কত আছে, 11.1 উপরে হলে তাকে ডায়াবেটিস বলবো আর কি, র্যান্ডম ব্লাড সুগারে। আর এইটা যদি আমরা দেখি তখন আমাকে সঙ্গে সঙ্গে সেটা উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠিয়ে দিতে হবে, বা যেখানে যেখানে ক্রিয়েটিনিন করা হয় ক্রিয়েটিন করে দেখতে হবে তার ক্রিয়েটিনটা নর্মাল লেভেলে কিনা। যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে 1.3 মিলিগ্রামের নিচে হবে, আর যদি মহিলা হয় তাহলে 1.2 এর নিচে থাকতে হবে। তো এইটা যদি থাকে তাহলে আমরা এই স্টেজে তাকে যদি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট প্রপারলি করা যায় তাহলে কিন্তু এটা প্রোগ্রেস করবে না। এই ক্ষেত্রে আমরা 40 থেকে 50% এই শুধু কমিউনিটি ক্লিনিক থেকেই তাদেরকে ভালো করে দিতে পারবো, তার আর ভয় থাকবে না। কিন্তু যখন সেটা স্টেজ 2 বা 3-তে 3 and 4-এ চলে যাবে, সেই ক্ষেত্রে তাকে তার ওষুধ দিয়ে আমরা দিলে করতে পারবো, কিন্তু একেবারে কিওর করতে পারবো না। দিলে 5 বছর পর্যন্ত করতে পারবো, 5 থেকে 7 বছর। কিন্তু একেবারে যখন আরও স্টেজে 5-এ চলে যাবে তখন কিন্তু তাকে একমাত্র চিকিৎসা আছে কিডনি রোগীর, খুব ভালো চিকিৎসা আছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন। সে ঘরে বসে ডায়ালিসিস করতে পারে, বেঁচে থাকতে চলে যাচ্ছে। স্যার, এই যে আমরা কিডনি রোগীদের জানতে চাচ্ছি যে বলছেন ক্রিয়েটিনিনের কথা, প্রথমে বলছেন যে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা, এটা কি ইউরিনের রুটিন টেস্ট করলেই পাওয়া যাবে? অবশ্যই দেখা যাবে যে অ্যালবুমিন আছে কিনা।
আর এরপরে ক্রিয়েটিনিন দেখে রেঞ্জ, ক্রিয়েটিনের রেঞ্জ যদি নর্মাল থাকে, কারো যদি অ্যালবুমিন না যায়, তাহলে আপাতত সে ফলো আপই থাকবে, রেগুলার 3 মাস বা 6 মাস পর পর টেস্ট 6 করবে, মাস 1 বছর পর পর টেস্ট করবে। এক্স্যাক্টলি। যদি অ্যালবুমিনের পরিমাণ কত হলে তার কনসার্ন হওয়া কিডনি, আমরা বলি যে ট্রেস যদি অ্যালবুমিন হয়, টেস্ট থাকলে মনে করব যে তার মাইক্রো অ্যালবুমিন এর যাচ্ছে 1+ হলে 1 গ্রাম, আচ্ছা 2+ হলে 2 গ্রাম, ওকে 3+ হলে 3 গ্রাম, আর 4+ হলে 4 গ্রাম থেকে 10 গ্রাম। 10 গ্রাম, আচ্ছা এই ওকে 3 আর 4+ হলে তখন আমরা তাকে নেফ্রাইটিস বলে থাকি। ওকে। আর সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়েটিনিন, যার কারো অ্যালবুমিন যাচ্ছে না কিন্তু ক্রিয়েটিনিনটা আবার বেড়ে গেল, সেক্ষেত্রে তাদের এই যে যখন যদি ক্রিয়েটিন বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি তাকে ডায়াবেটিস পাই, তাহলে অবশ্যই তাকে ডায়াবেটিসের প্রপার ট্রিটমেন্ট করে ব্লাড সুগার 120/80 রাখতে, ব্লাড সুগার 120-এর নিচে রাখতে হবে, 20 মিলিগ্রামের, ব্লাড প্রেশার 120/80 রাখতে হবে। সেক্ষেত্রে কি ক্রিয়েটিনিনটা বেড়ে গেলে যদি প্রপার ট্রিটমেন্ট হয়, এটা আবার নরমালের দিকে আসতে পারে? নর্মালে আসে অনেকে আসে, যদি তার ডায়েটারি রিঅ্যারেঞ্জমেন্ট করা যায়, প্রপার ডায়েট দেওয়া যায়, তাহলে কিন্তু সেটা নর্মাল চলে আসে, খুব বেশি প্রোগ্রেস হয় না। ওকে ওকে। যত ক্রিয়েটিনিন বেশি হবে তত প্রোগ্রেস বেশি হবে, যত কম কিডনি যেমন 1.4-এ চলে আসলো বা 1.5-এ চলে আসলো, আমরা যদি তার প্রপার গাইডলাইন দিয়ে তার ডায়েটারি মডিফিকেশন করে দিতে পারি, প্রোটিন রেস্ট্রিকশন করে দিতে পারি, যেমন একজন 60 কেজি ওজনের মানুষ, তাকে আমরা 30 গ্রাম প্রোটিন দিব। এই 30 গ্রাম যে প্রোটিনটা দিব সেটা আবার ফার্স্ট ক্লাস প্রোটিন হবে 15 গ্রাম, আর সেকেন্ড ক্লাস প্রোটিন হবে আরও 15 গ্রাম, মোট 30 গ্রাম। আমরা জানি যে একটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে, একটা মাছে 8 থেকে 10 গ্রাম, একটা মুরগির মাংসে বা খাসির মাংসে সেখানে থাকে 10 থেকে 12 গ্রাম। এইভাবে আমরা ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেটে আপনার ভেজিটেবল প্রোটিনও দিতে হবে, আবার ফার্স্ট ক্লাস প্রোটিনও দিতে হবে। ভেজিটেবলটা এখন বলা হচ্ছে এটা সবচেয়ে ভালো প্রোটিন, এটা খেলে কিডনি বেটার দ্যান অ্যানিম্যাল প্রোটিন। কিন্তু ভেজিটেবল প্রোটিন কোনগুলো? ভেজিটেবল প্রোটিন আপনার যেটা শাক সবজি যারা খাবে সেই প্রোটিনটা বেস্ট প্রোটিন। ওকে। এর সঙ্গে যে প্রোটিনটা আসবে সেটা হচ্ছে রুটি, ভাত, এগুলো। কারণ ডালের যে প্রোটিনটা সেটা আবার মানা করা হয়। আবার ডালের প্রোটিন, মুসুরের ডাল, মুগের ডাল খুবই ভালো প্রোটিন। কিন্তু এটা কি কিডনি রোগীদের জন্য বীজটা কি মানা করা হয় না? না। আচ্ছা। কিডনি রোগী আমরা যেটা করি, ওই ডালের, মুসুরের ডাল, মুগের ডালে ফসফেট বেশি থাকে। ওকে। তো ওই ফসফেটটা আমরা বলি তুমি 10-12 ঘন্টায় ওই তোমার ডালকে পানির মধ্যে ডুবিয়ে রাখো। আচ্ছা। পানির থেকে উঠিয়ে রান্না করো, রান্না করে তুমি পানিটা ফেলে দিবে, কিন্তু ডালটা খাবে 100টা পরিমাণ। ওকে ওকে, আচ্ছা। তাহলে দেখবেন যে তার এই যে সেকেন্ড ক্লাস ডাল প্রোটিন, এইটাই সবচেয়ে তাকে ভালো। এটা কি সাধারণ মানুষও খেতে পারবে, নাকি যারা কিডনি রোগী শুধু তারাই খাবে? সবাই খেতে পারে, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের ডাল ডুবিয়ে রাখার দরকার নেই। ফসফেটটা তাদের খাওয়া দরকার। এক্স্যাক্টলি, ফসফেটটা আমাদের দরকার আছে নরমাল পর্যন্ত আর কি। জি স্যার, আমরা আজকের বিষয় যেহেতু কিডনি রোগীদের রোজা, এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। অনেকগুলো পার্ট বললেন যে ক্রিয়েটিনিন কারো এই লেভেলের, কারা রোজা রাখতে পারবেন, তাদেরকে আপনারা সাজেস্ট করেন যে না আপনি রোজা পুরোটাই রাখতে পারবেন মেনটেন করলে, একটু বলবেন? রোজা রাখা তো ধরেন একটা ফরজ কাজ মুসলমানদের জন্য, এবং আমরা যদি ক্রিয়েটিন নর্মাল থাকে তাকে এনকারেজ করি যে আপনি রোজা রাখেন, কিন্তু আপনি পানিটা বেশি পরিমাণে খাবেন রোজার সময়, ইফতারির পরে। আমরা বলি যে আপনি রোজা রাখার আগে যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো ইফতারিতে খাবেন। অর্থাৎ আগে যদি 2টো রুটি, একটা ডিম আর সবজি খেতেন, তাহলে রোজার সময় ওইটাই খাবেন। আচ্ছা। আর আপনি দুপুরে যে খাবারটা খান সেটা রাত 10টায় খাবেন, আর রাতের যে খাবারটা খান সেটা সেহরিতে খাবেন। তার মানে আপনার হ্যাবিটের কোনো পরিবর্তন হলো না। হ্যাবিটের পরিবর্তন না হলে আপনি সবচেয়ে ভালো থাকবেন। আর 2 নম্বর হচ্ছে খেজুর খাওয়া একটা সুন্নাত। সুতরাং আপনি খেজুর যদি ডায়াবেটিস থাকে তাহলে একটার বেশি খাবেন না, আর ডায়াবেটিস না থাকলে আপনি 2-3টা খেতে পারবেন, অসুবিধা নেই। আর পানিটা আপনি, আমরা তো চিনি মিষ্টি এগুলো রোজা, যদি ডায়াবেটিস না থাকে তো চিনির প্রশ্নই ওঠে না, তো সেক্ষেত্রে আপনি পানিটা বেশি করে খাবেন। আপনার যদি পটাশিয়াম কম থাকে, যেমন অ্যাপল জুস বা কমলার জুস, তাহলে আপনি খেতে পারেন, কারণ ফ্রেশ, কিন্তু সেটা যেন
চিনি মিশ্রিত না হয়, মানে যে বাজারজাত প্রোডাক্টটা না খেয়ে ফ্রেশটা খাওয়াটা ফ্রেশটা খেলে। এই বাজারজাতের জিনিসটা খুবই খারাপ আর কি, তো সেইটা ভালো। এখন যদি ক্রিয়েটিন 1.5 মিলিগ্রামের উপরে, আমরা জিএফআর তো বলি, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের এক্সাক্ট কত ফাংশন, সেটা যদি 45-এর উপরে থাকে তবু আমরা বলি আপনি রোজা রাখেন। আচ্ছা, ক্রিয়েটিনিন এবং জিএফআর এই দুটো একসাথে। কিন্তু 45-এর নিচে চলে আসলে 45 থেকে 30, 30 থেকে 15 এই সময় রোজা রাখা পারতপক্ষে নিষেধ করি। কিন্তু অনেকেই আছে যে তারা রোজা রাখবেই, তো সেখানে তো আমাদের এই বলি যে আপনি 7 দিন পর পর ক্রিয়েটিন চেক করবেন। আচ্ছা, 7 দিন পর পর ক্রিয়েটিন চেক করে যদি আপনার ক্রিয়েটিন 30-এর বেড়ে যায়, 30 যেমন আগে ছিল 140, এখন 7 দিন পরে 170-এর উপরে চলে গেছে, তখন আপনাকে রোজা বাদ দিতে হবে। সুতরাং ওই পয়েন্টটা, ওই যে 26 থেকে 30 পয়েন্টটা, এটা মারাত্মক ভালো, অ্যাকুরেট আর কি। সুতরাং সেক্ষেত্রে আপনি রোজা রাখার দরকার নেই। আপনি একজন লোককে, যেটা আমাদের ধর্মে আছে, একটা ভিক্ষুককে, যারা খাবার কষ্ট পাচ্ছে তাদেরকে আপনি খাওয়ালে সেটা হয়তো আল্লাহ আপনার কবুল করে নেবেন। আর যাদেরকে অনেক সময় দেখা যায় যে যাদের ক্রিয়েটিনিনটা নরমাল কিন্তু ডায়াবেটিস বা হাইপারটেনসিভ, সেক্ষেত্রে তাদের রোজা রাখার ক্ষেত্রে কি পানির কোনো রেস্ট্রিকশন আছে, নাকি তারা নরমাল পানি যেভাবে খাচ্ছেন? যদি একমাত্র শরীরে যদি পানি না থাকে, আমরা বলি 2.5 থেকে 3 লিটার পানি রোজা রাখার ইফতারি থেকে শুরু করে সেহরি পর্যন্ত খেতে পারলে ভালো হয় আর কি, কারণ ডিহাইড্রেশনটা করা ঠিক হবে না। তো এইটাই হচ্ছে সবচেয়ে। আর ডায়াবেটিস রোগীদের আমরা বলি যে আপনার যে আগ্রাতের যে ইনসুলিনটা সেটা নর্মালি রাখেন, কিন্তু শেষ রাত্রে ইনসুলিনটা আপনি 4-5 ইউনিট কমিয়ে ফেলবেন। আচ্ছা, শেষ রাত্রে, এইটা মারাত্মক, কারণ শেষ রাত আপনি সারাদিন রোজা রাখছেন, আর শেষ রাতে যদি ইনসুলিন আবার নর্মাল লেভেলেই করেন তাহলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। আর ঠিক তেমনি ব্লাড প্রেশার ওষুধটা যদি আপনি সকাল, দুপুর, রাত খান, তাহলে ওটাকে আপনার ওই রাতের বেলায় 3 ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আগ্রাতে যে ডোজ খাচ্ছেন সেইটা মধ্যরাতের ডোজ, আর শেষ রাতে সেই ডোজটা মেনটেন করে চলতে হবে। ইফতারের পরে হ্যাঁ, ডোজটা কমানো যাবে না। ব্লাড প্রেশারের ডোজ কমানো যাবে না, কিন্তু ইনসুলিনের ডোজটা কমিয়ে দিতে হবে সকালবেলা, মানে সেহরিতে যেটা। এবং এই ক্ষেত্রে আমরা বলি যে লং অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অনেকগুলো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আপনি যদি একবার দেন তো 24 ঘন্টা কিন্তু কন্ট্রোল হয়ে যায়। তো এই 24 ঘন্টা যে ওষুধটা কন্ট্রোল করে বা মিনিমাম 12 ঘন্টা কন্ট্রোল করে, সেই ব্লাড প্রেশারটা আপনাকে চুজ করতে হবে। ওই যে সমস্ত ব্লাড প্রেশার মাত্র 6 ঘন্টা অ্যাকশন থাকে, 8 ঘন্টা অ্যাকশন থাকে, এগুলো আমরা ডিসকারেজ করি। আচ্ছা, এইটা। আর ঠিক ডায়াবেটিসে যদি ট্যাবলেট হয়, সে তার কম ডায়াবেটিস ট্যাবলেট খাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওটা ওই 24 ঘন্টায় যে এটা অ্যাকশন আসে, ওই ডায়াবেটিস ওষুধ খান। ওটা ইফতারে খেয়ে ফেলে তাহলে সারাদিন কভার করে যাবে। স্যার, আমরা আরো কিছু কথা বলবো, এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনি রোগীদের রোজা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। স্যার, বিরতিতে যাবার কিন্তু আমরা অনেকগুলো বিষয় জানলাম। এখন একটু জানতে চাচ্ছি যে এই যে স্যার রোজা নিয়ে, রোজার সময় যদি কোনো কিডনি রোগী, তার দেখা যায় যেটা বলেছেন যে ক্রিয়েটিনিনটা নর্মাল আছে, আপনারা যাদেরকে সাজেস্ট করছেন রোজা রাখতে পারবেন, এদের ক্ষেত্রে রোজা রাখলেন এবং পানি নিয়ম মতো খেলেন না, ডিহাইড্রেশন হয়ে গেল, এক্ষেত্রে কিডনির উপর কি ইফেক্ট পড়তে পারে? যদি অ্যাডাল্ট রোগী হয় তাহলে সেক্ষেত্রে হয়তো 1 দিন 2 দিনে কিছু হবে না, কিন্তু পর্যায়ক্রমে যদি 30 দিনই করে তাহলে তার ক্রিয়েটিনটা বেড়ে যাবে আর কি। আচ্ছা, কারণ আমরা বলি যে আপনি 2.5 থেকে 3 লিটার রোজার সময় পানি পান করবেন আর কি, যেটা আপনি স্বাভাবিক সময় করেছেন, ওর চেয়ে কমানো যাবে না। তার এখানে তো আপনার মোটামুটি 12 ঘন্টা ডিহাইড্রেশন হয়, তো বাকি 12 ঘন্টা যদি আপনি আরও পানি কমিয়ে দেন তাহলে অসুবিধা হতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে এটা অবশ্যই এফেক্ট করবে। শিশুদের তো রোজা রাখা নিষেধ, 13 বছর 14-15 বছর না হলে তো কেউ রোজা রাখে না।
আর কেউ যদি শখ করে রোজা রাখে তাকে ডিহাইড্রেশন করানো যাবে না এবং তাকে রোজা রাখা বলতে ঠিকও হবে না আচ্ছা। বাচ্চাদের ক্ষেত্রে। বুঝতে পেরেছি। অনেকে আবার বলে যে আমি রোজা রাখবো, কিন্তু রোজা ভেঙে ফেলবে আর কি। আচ্ছা, এমনিতে যদি সাধারণ মানুষ যেটা বলছেন যে অনেকে তো পানিটাকে মানে মেজার করছে এই যে জুস দিয়ে, আর্টিফিশিয়াল ড্রিঙ্কস দিয়ে, সেক্ষেত্রে আড়াই লিটার বা 2 লিটারের মতো হচ্ছে, কমে যাচ্ছে। যা একদম ইয়াং জেনারেশন, যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস নেই, কিন্তু পানিটা কমই খাচ্ছে, যেহেতু বাইরে খাচ্ছে, এখানে সেখানে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে 30 দিন যদি এরকম কম কম করে পানি খাওয়া হয়, তাদের ক্ষেত্রেও কি কিডনির উপর সেম ইফেক্ট পড়বে কিনা? অবশ্যই। আচ্ছা। আমরা সাধারণত সফট ড্রিঙ্কস এগুলো তেমন এনকারেজ করি না। বাজারের সফট ড্রিঙ্ক তো একেবারেই না, জি। সেইটা তো মারাত্মক ক্ষতি করে আমাদেরকে। পানি মানে পানি আর কি, বিশুদ্ধ পানি করতে হবে। সে তার সঙ্গে লেবু মিশিয়ে নিতে পারে, অল্প সামান্য 1 চামচের কম চিনি দিয়ে খেতে পারে যদি ডায়াবেটিস না থাকে। না থাকে, জি। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে শুধু লেবু পানি খেলেই যথেষ্ট আর কি, কিন্তু পরিমাণটা বেশি হতে হবে। এরা যদি বেশিরভাগই ডিপেন্ডেন্ট হয়ে যায় সফট ড্রিঙ্কের উপরে, সেক্ষেত্রে কিন্তু এরা মারাত্মক ক্ষতি হতে পারে। জি। সুতরাং এটা অ্যাভয়েড করা খুব ভালো হবে আর কি। প্রত্যেকটা সফট ড্রিঙ্কে 6 থেকে 8 চা চামচ এই চিনি থাকে। আচ্ছা। এটা ডেঞ্জারাস আর কি। সুতরাং এটা সুস্থ শরীরে কারো পক্ষেই এটা খাওয়া উচিত না। যেভাবে দেখায় ঠিক সেইভাবে তো অ্যাকশনটা হয় না, আচ্ছা। অ্যাকশনটা হয় বিপরীত দিকে। ওকে। কিন্তু যেহেতু এটা একটা প্রচলন হয়ে গেছে সফট ড্রিঙ্ক খাওয়ার, মানে সফট ড্রিঙ্ক মানে চিনি খাওয়া, তো এই চিনিটা এইরকম খাওয়া, তো আপনি ম্যাক্সিমাম একটা অ্যাডাল্ট 2 চামচের বেশি চিনি খাওয়া যায় না, লবণ 1 চামচের বেশি খাওয়া যায় না। তো এইটা আপনাকে ডায়েটেও ফলো করতে হবে, সংসারেও ফলো করতে হবে, ছেলে মেয়েদেরকেও শিখাইতে হবে এবং এটা মেনে চলতে হবে। চিনি 2 চামচ খেতে বেশি খেতে পারবে না, তার মানে হচ্ছে 4 চামচের 2 4 চামচ, চামচ, এবং এটা সারা দিন 24 আওয়ার্সের মধ্যে 24 বলছে। ঘন্টা। এবং এটা কিন্তু স্যার এমন না, যেটা হচ্ছে যে সুগারটা কার্বোহাইড্রেটের ভিতর থাকে, এটা কি এটার সাথে মেজার হয়ে যাবে, নাকি এটা আলাদা সুগার হিসেবে ধরছেন? এইটা তো আপনি যে আমরা একটা সুইটের কিছু খেলাম, এই 2 চামচের ভিতরেই পড়বে। অবশ্যই অবশ্যই। নাহলে মনে করবে যে কেউ আমরা একটু পায়েস খেয়ে ফেললাম, সাথে 2 চামচ সুগার তো আমার বাকিই আছে, আচ্ছা, সেটা খেয়ে ফেললাম। আবার যে লবণের কথা বলে, যেটা 1 চামচ লবণ সারাদিনে, হ্যাঁ, সেক্ষেত্রে রান্না রান্না use করতে ধরে হবে, হ্যাঁ। সবকিছু রান্না ধরে সবকিছু 1 চামচের বেশি আপনি exactly, খেতে না, পারবে না। না। এটা নাহলে দেখা যাবে যে ওই যে রান্না খাওয়ার পর তাহলে আমি আরো কিছু পাতে লবণ খেলাম, আমার তো 1 Exactly. চামচ পরিমাণ বাকি আছে, এটা খুবই ক্ষতিকর, এটা অনেক বেশি ক্ষতিকর হয়ে যাবে। আর স্যার, এই যে প্রেশারের যারা হাইপারটেনশনের পেশেন্ট, যারা কিডনির সাথে রিলেটেড আছেন, সেক্ষেত্রে অনেক বেশি প্রেশারটা যদি কমে যায়, সেক্ষেত্রে কি কিডনির উপর কোনো ইফেক্ট ফেলে কিনা? হ্যাঁ, প্রেশারটা যদি কমে যায়, ধরেন যদি 90-এর নিচে নেমে যায়, জি। তখন তো ইফেক্ট হবেই। তাকে হয়তো একটা হয় শুয়ে থাকতে হবে আর স্যালাইন দিতে হবে, স্যালাইন যদি না হয় তো স্যালাইন পানি খেয়ে ওটা বাড়াইতে হবে সাময়িকভাবে। আচ্ছা, কিডনির উপর কি ইফেক্ট ফেলে? কিডনির উপরে ডিহাইড্রেশন হলে ক্রিয়েটিনটা পারবে। ওকে ওকে, যে কোনো কিছু হলে ক্রিয়েটিনটা বেড়ে যাবে। ক্রিয়েটিনটা বেড়ে যায় ডিহাইড্রেশনে বিশেষত। আচ্ছা প্রেশার ফল করলে কিডনির ফাংশনটা ভালো হয় না। আচ্ছা। সেটা কিন্তু ওই যে উপরেরটা 90-এর নিচে আসলে আর কিডনি কাজ করতে পারে না। ওকে। মিনিমাম হচ্ছে 100-এর নিচে আমরা রাখতে বলি না আর জি কি। জি। তাহলে- আমাদের সাথে একজন দর্শক আছেন। জি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আমি মোহাম্মদপুর থেকে বলতেছি। দর্শক, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার ওই কিডনির রোগী তো আমার অনেকদিন ধরে কিডনির সমস্যা। তো আমি ক্রিয়েটিনিন এখন 3 হয়ে গেছে। এই অবস্থায় রোজা রাখা কি যায় কি না, যাবে কি না? আপনার আর ক্রিয়েটিন, এটা আপনার বয়স কি কত? করা যাবে? এটার জন্য কি করা যাবে, এখন কি অবস্থায় আছে, এটার কি করতে করা যায়, ডাক্তার সাহেব আমাকে জানাবেন। আপনার কি ডায়াবেটিস আছে? হ্যাঁ, ডায়াবেটিস আছে, ইনসুলিন দিই। ব্লাড প্রেশার আছে? হ্যাঁ, আমার ব্লাড প্রেশারও আছে। বয়স কত? আমার হার্টে রিং লাগানো আছে 5টা। বয়স কত? বয়স 72। আপনি 72 ইয়ার্স অফ বয়স, সিয়াম ক্রিয়েটিনিন 3, ডায়াবেটিস হচ্ছে, 72 ব্লাড প্রেশার আছে, আপনার রোজা রাখাটা ঠিক হবে না। জি। রোজা রাখা ঠিক হবে না।
কারণ আপনার তো কিডনি blood ফাংশন pressure অনেক আছে। কমে গিয়েছে। আপনার 1.5-এর উপরে থাকলেই আমরা রোজা রাখতে ডিসকারেজ করে থাকি। সুতরাং এইটা ঠিক। আবার তারপর আপনার হার্টে স্টেন্টও করা আছে। সুতরাং আপনি গরিব মানুষকে একবেলা খাবার দিয়ে দিবেন রোজার সময়গুলোতে, এটাই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ দর্শক আপনাকে। স্যার, যারা ডায়ালিসিসের পেশেন্ট, যেমন এই পেশেন্ট তো রোজা রাখতে একদমই মানা করছেন, আবার যারা ডায়ালিসিস নিচ্ছে রেগুলার, তাদের ডায়ালিসিস কিন্তু সপ্তাহে দেখা যায় যে 3 থেকে 4 বার আপনারা বলেন যে 3 থেকে 4 দিন নিতে হয়, সেক্ষেত্রে তারা কি রোজা রাখতে পারবেন কিনা? হ্যাঁ, ডায়ালিসিসের রোগী ওর তো রোজা রাখার কোনো সমস্যা নাই, যদি সে করতে পারে আর কি। আচ্ছা। কিন্তু মনে রাখতে হবে যে ডায়ালিসিস রোগীদের কিন্তু আমরা 1 লিটারের বেশি পানি খেতে বলি না। জি। তো সেক্ষেত্রে স্যার ক্রিয়েটিন বাড়লেও কোনো ক্ষতি নাই, যতক্ষণ না পর্যন্ত তার ব্লাড প্রেশারটা নর্মাল মেনটেন করতে পারে। Okay. সে তো ডায়ালিসিস করছেই, ওর সিরাম ক্রিয়েটিন বাড়লেও না কমলেও ওর কোনো ভ্যালু নাই আর কি। আচ্ছা আচ্ছা। তো সে রোজা যদি প্রেশারটা, অন্তকে প্রেশারটাই দেখতে হবে, তার প্রেশারটা ডোজটা ঠিক রাখতে হবে যেন 140-90 নিচে থাকে, আচ্ছা। এবং সে রোজা রাখতে পারবে। আর যেদিন ডায়ালিসিস নাই সেদিন তো করতেই পারবে আর কি। যেদিন ডায়ালিসিস থাকবে সেদিন করতে পারবে না রোজা? হ্যাঁ, সেদিনও করতে পারবে, তারপরেও করতে পারবে, মানে ডায়ালিসিসের পেশেন্ট আসলে রোজা রাখতে পারবে রোজা রাখতে পারবে যদি সে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, কারণ অনেকে আছে পারে না। হ্যাঁ, শরীর দুর্বল। আর যারা কিডনি ট্রান্সপ্লান্ট করা পেশেন্ট, কিডনি ট্রান্সপ্লান্ট করলে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে সাধারণত 1 বছর ওয়েট করতে বলি। 1 বছর ওয়েট করার পরে যদি দেখি যে তার সিরাম ক্রিয়েটিনিন 1.2 বা 1.3 মিলিগ্রাম আছে, তখন আমরা বলি যে তোমার রোজা রাখলে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যেন ওষুধগুলো ঠিক মতো খাও। আমরা বলি যে ট্যাক্রোলিমাস দেই, সেটা 12 ঘন্টা পর পর দিতে হয়, সেটা 12 ঘন্টা পর পর ইফতারির পর এবং সেহরির আগে খেলে চলবে। মাইক্রোফোনেল মফিটিল একটা বলি 3 বার করে, তো সেটা তুমি 3বারও খেতে পারো, 2বারও খেতে পারো। আচ্ছা। আর প্রেডনিসোলন যেভাবে খাই সেইভাবে। কিন্তু আমি মনে করি যে 2 সপ্তাহ পরে আরেকটা ক্রিয়েটিন করে নাও, যে তোমার ক্রিয়েটিনটা ওই একই পর্যায়ে আছে না একটু বাড়ছে, না কোনো অসুবিধা নেই, আচ্ছা। সেটা করা। দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে 5.7 সিকেডি পেশেন্ট উনি, তো ওনার বর্তমান ক্রিয়েটিনিন হচ্ছে 5.7, এবং তো এখন উনি কি ডায়ালিসিসে চলে যাবেন নাকি ওনার মানে ইয়েটা কেমন হবে? আমি স্যারকে দেখাচ্ছি গত বয়স 1 কত? বছর ধরে। বয়স 74। 74 বয়স, 5.7, অবশ্যই তার ডায়ালিসিস প্রিপারেশন করতে হবে। কোনো সিমটম কি হয়? কোনো প্রশ্ন আছে? আমরা উত্তরটা বিরতির পরে বলতে ওনার না কোনো সিমটম নেই, ওনার প্রেসারটা ফ্লাকচুয়েট করে, উপরেরটা বেশিরভাগ সময় 160 থাকে, নিচেরটা 70, 150 70 160 70 এরকম থাকে। আর আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? পটাশিয়াম কত? হচ্ছে ওনার পটাশিয়াম হচ্ছে 4 পয়েন্ট। আমি জি পটাশিয়ামটা আমি বলছি, জি পটাশিয়ামটা হচ্ছে ওনার 1 মিনিট, জি 4.3। হ্যাঁ, পটাশিয়াম, ব্লাড প্রেশারটা একটু বেশি মনে হচ্ছে। ব্লাড প্রেশারটা আরেকটু ওষুধ দিয়ে যদি কমাতে পারেন, 140-এর নিচে রাখতে পারেন, তাহলে ভালো হবে। কিন্তু তার অবশ্যই ডায়ালিসিসের তাকে প্রিপারেশন নিতে হবে, কারণ ফিস্টুলা করা হয়েছে। ফিস্টুলা না, ফিস্টুলা করা হয়নি। অন্তত ফিস্টুলাটা করিয়ে রাখেন, যদি তার সিমটম না থাকে। সিমটম। আর আমি একটু জানতে চাচ্ছিলাম ওনার খাবারেরটা যদি আমাকে কাইন্ডলি একটু বলতেন, প্রোটিনের মাত্রাটা। ওনার ওজন কত? ওনার ওজন হচ্ছে 54.5 এরকম আসে। জি, আমরা যেটা এই স্টেজে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আপনি সকালে 2টা ময়দার রুটি বা সাদা আটার রুটি দেবেন, একটা ডিম দেবেন, আর সাফিসিয়েন্টলি ভেজিটেবল দেবেন আর কি, যে কোনো ভেজিটেবল। কিন্তু ভেজিটেবল দেওয়ার আগে তার ভেজিটেবলের বিচিগুলো ফেলে দিতে বলেন, ওখানে ফসফেট বেশি থাকে। দুপুরবেলা ভাত খাবে। সব ধরনের ভেজিটেবল খেতে পারবেন স্যার? হ্যাঁ, সব ধরনের ভেজিটেবল খেতে পারবেন? সব ধরনের ভেজিটেবল খাবে, শুধু বিচিগুলো ফেলে দেবেন। জি, বুঝতে পেরেছি। আর দুপুরবেলা ভাত খাবে আর ভেজিটেবল, রাতেও ভাত আর ভেজিটেবল। আমি এই মুহূর্তে যদি শরীর দুর্বল না হয় তাহলে মাছ মাংস খেতে নিষেধ করব। সে ডাল খেতে পারবে, মুসুরের ডাল, মুগের ডাল, সেটা 12 ঘন্টা আগে পানির মধ্যে ডুবিয়ে রাখবে, পানির থেকে উঠিয়ে রান্না করবেন। রান্না করে ওই ডালের পানিটা ফেলে দিবেন, শুধু ডালটা 1 শতক পরিমাণ রেগুলার খেতে পারবে সে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার, তার দর্শক মানে আপনার আমার- প্রশ্নের জন্য। Thank you. স্যার আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পরে এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি কিডনি রোগীদের রোজা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছে অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ। স্যার বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। কারা রোজা রাখতে পারবেন, কারা পারবেন না, কখন কিভাবে হবে, সব ওষুধ কিভাবে ভাগ করা হবে, পানি কিভাবে খাবে, সবকিছু সম্পর্কে জানলাম আজকে। তবুও দেখা যায় অনেকে আছে যে আপনারা বলা সত্ত্বেও রোজা রাখে, যাদেরকে আপনারা রোজা রাখতে বলছেন না, যে আপনি জোর করে রোজা রাখছেন। তো রোজা রাখার পরে সে অসুস্থ হয়ে যাচ্ছে, সারাদিন দেখা যায় অসুস্থ থাকে, তখন কিডনিটা খারাপের দিকে যায়। তো এইসব ক্ষেত্রে যারা রোজা রাখছেন তাদের ক্ষেত্রে আপনার কি সাজেশন দেবেন, যে কোন সময় দেখলে অন্তত প্লিজ রোজাটা ভেঙে ফেলেন, এই ধরনের কথা কাদেরকে বলবেন? এটা সাধারণত ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসটা হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, ব্লাড সুগারটা অনেক কমে যায়। এখন 4-এর নিচে যদি চলে আসে তাহলে রোজা তার ভাঙতেই হবে, আচ্ছা কারণ তাকে গ্লুকোজ খেতেই হবে। সে হয় মুখেই খাক বা ইন্ট্রাভেনাসে নিক। আর যদি কারো ডায়রিয়া হয়ে যায়, আচ্ছা ডায়রিয়া হয়ে যে তার ডিহাইড্রেশন হয়ে গেল, প্রেশার 100 থেকে 90 চলে আসলো, আপনাকে তাকে একটা দ্রুত স্যালাইন দিতে হবে। মুখে দিতে পারলে ভালো, আর যদি মুখে না দিতে পারেন ইন্ট্রাভেনাস স্যালাইন রানিং রেটে দিয়ে দিতে আচ্ছা। তাকে ব্লাড প্রেশার 120-এর উপর উঠাতে হবে। আর 3 নম্বর যদি এই রোজা রাখার সময় অনেক সময় যদি দেখা যায় যে প্রেশারটা হয় বেড়ে গেল খুব বেশি, নয় কমে গেল। আচ্ছা যদি প্রেশারটা আপনার 180-র উপরে যায় তখন তাকে প্রেশার ওষুধ 2টা ট্যাবলেট একসঙ্গে খাওয়াই দিতে হবে। ওকে বিশেষত নিডিপিনেসার যেটা দিই সেটা খুব র্যাপিডলি কাজ করে। আচ্ছা এই ওষুধটা খাওয়াই দিলে তার প্রেশারটা ডাউন হয়ে যদি 160-এর কাছে আসে তখন আপনি তাকে ভালো রাখতে পারবেন। কিন্তু 180 বা 200-র উপরে উঠে গেলে আপনাকে রোজা ভেঙে দেওয়া উচিত হবে। আর একটা ক্ষেত্রে রোজা, যেমন কারো ব্লাড প্রেশার যদি ফল করে, আচ্ছা। কমে যায় ডিহাইড্রেশন কারণে, যেটা বলেন ডায়রিয়া হলে হতে পারে, হ্যাঁ, ডিহাইড্রেশন হ্যাঁ, হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে রোজাটা ভেঙে ফেলতে হবে আর কি। ইমিডিয়েট ভাবে ভেঙে ফেলতে হবে, নাহলে এরপরে আবার খারাপের দিকে এই চলে যায়। খারাপের দিকে চলে যাবে। স্যার আজকে আমাদের যেহেতু আমরা ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে অনুষ্ঠান করছি, প্লাস রোজা প্লাস কিডনি সবকিছু মিলে সবকিছু শেষে কিন্তু আমাদের লক্ষ্যই থাকবে যে কিডনিটাকে আমরা কিভাবে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, বা যাদের হাড়টা খারাপ হয়ে গেছে তারা যাতে আরে খারাপ না করতে পারে। এই বিষয়ে আমাকে একটু আমরা সারাদিন পুরো অনুষ্ঠান জুড়ে এটা বলেছি, আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এইটাই তো আমাদের তো উদ্দেশ্যই হচ্ছে তো আমার কিডনিটাকে ভালো রাখা। এখন আমার ভালো রাখতে হলে আমার শিশু বয়স থেকে এটা প্র্যাকটিস করতে হবে। আমরা বারে বারে অনেক আলোচনায় বলে থাকি যে আপনার প্রথম তো একটা শিশু যখন বড় হবে তাকে আপনার পরিমিত পরিমাণ খাবার দেবেন, এবং সেটা খুব ভালো খাবার, যেগুলো বলি ভালো খাবার বলতে ভাত মাছ এটাই কিন্তু বেশি, এবং তার খাবারে আপনারা সাধারণত লবণের প্রিপারেশনটা কম করে দিবেন। এবং এইভাবে যদি শিশুটা বয়স হয় তাকে শুধু পানি খাওয়ার অভ্যাস করাইতে হবে। পানি হচ্ছে মানুষের প্রাণ আর কি। এখন আপনি তাকে সফট ড্রিঙ্কটা তাকে অ্যাভয়েড করতে বলবেন, তাকে ফাস্ট ফুডটা অ্যাভয়েড করতে বলেন। সে আপনি কোনো যদি রেস্টুরেন্টেও তার বাচ্চাকে নিয়ে যান তাহলে ওই দিকে নজর দেবেন না। এখন নজর তো বাচ্চাদের থাকবে ভাজি পোড়ানো, তারপরে ফাস্ট ফুড, এগুলো মারাত্মক ক্ষতি করে। এখন এই ক্ষতিটা যখন বেড়ে যায় তখন তার ভিতরে আস্তে আস্তে ছোটোকাল থেকেই তার ওই কিডনি অ্যাটাক করতে পারে, কিডনিতে অসুবিধা হতে পারে, পরবর্তী বয়সে ডায়াবেটিস হতে পারে, তারপরে উচ্চ রক্তচাপ হতে পারে। তো এই দুইটাই তো প্রধান কিডনির কারণ। তাকে অভ্যাস করাতে হবে, একটু খেলাধুলার সময় তাকে বের করতে হবে। এবং আজকে তো আপনি সেলফোন বাচ্চা বয়সে দেওয়া থাকেন, এই সেলফোনটা দেওয়া বন্ধ করতে হবে। এটা চোখের উপর মারাত্মক সমস্যা তৈরি করে। এই কম্পিউটারে সবসময় খেলাধুলা দেখা করা, এটাও বাচ্চাদেরকে অ্যাভয়েড করতে হবে। সুতরাং এইগুলো যদি সে বাচ্চা বয়স থেকে শিখে তাহলে অ্যাডাল্ট হয়ে গেলে তখন তাকে ওই যে খাবার দাবার এটাও ঠিক করতে হবে। আর তাকে এক্সারসাইজ করতে হবে 30 থেকে 40 মিনিট প্রতিদিন। তার ডায়াবেটিস থাকুক, উচ্চ রক্তচাপ থাকুক বা না থাকুক,
সে স্বাভাবিক জীবনযাপন করতে হলে তাকে 30 থেকে 40 মিনিট বের করে নিতে হবে, তাকে এক্সারসাইজ করা অথবা চলাফেরা করা, হাঁটাহাঁটি করা। এখন চলাফেরা করার জায়গা কমে গিয়েছে, গ্রাম পর্যায়ে ভালো আছে, সেক্ষেত্রে সে বাসায় যদি তার একটু হেলদি এনভায়রনমেন্ট থাকে, মেশিনে জগিং করতে পারে, রানিং করতে পারে, বা বাসায় জগিংও করতে পারে, মেয়েরা স্কিপিং করতে পারে, এই ধরনের বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ রয়েছে আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে পানি খাওয়া শিখতে হবে। আপনাকে প্রতিদিন 2 থেকে 2.5 লিটার পানি খেতে হবে, সেটার জন্য আবার বিশুদ্ধ পানি হয়। এখন যদি বিশুদ্ধ পানি না হয় তাহলে আপনি পানিটা ফুটিয়ে পান করবেন। আপনি যে ট্যাপ ওয়াটারের পানি দেন, এটা তো আমাদের দেশের জন্য ভালো না। সেই জন্য আমি মনে করি যে ওটার আপনার বয়েল করে ঠান্ডা করে খেলে সবচেয়ে ভালো আর কি। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আপনি যদি ওভারওয়েট না হন, আপনি যদি ফাস্টফুড অ্যাভয়েড করেন, যদি রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে আপনার জীবনে আমার মনে হয় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং আপনি কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি কমে যাবে। প্রোভাইডেড যদি নেফ্রাইটিস জাতীয় রোগ যদি হয়, যেটা আমরা কারণ জানি না, খোঁজ পাসরা হলে একটা কিডনি রোগ শিশুদের হয় বেশি, সেই ধরনের রোগ যদি না হয় তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে নেফ্রাইটিসের ওষুধ বেরিয়ে গেছে, সেই ওষুধ প্রপারলি যদি দেওয়া যায় তাহলে আপনার জীবনযাত্রা ভালো হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং নিউজ 24 তাদের সবাইকেই ধন্যবাদ। জি স্যার, দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।